হ্যালো এভরিওয়ান, আমি আবিদ মাহমুদ। তোমাদের টিওসি এবং এনডিসি এনথুজিয়াস্টের আবিদ মাহমুদ। আমরা আজকে থেকে মূলত আমাদের ভিডিও লেকচার শুরু করব। ক্লাস 9-10-এর ফিজিক্সের অধ্যায় ভিত্তিক লেকচার ভিডিও, যেখানে আমরা একই সাথে থিওরি, ম্যাথমেটিক্যাল প্রবলেম, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ এবং একই সাথে নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফে আসা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এই অধ্যায় ভিত্তিক লেকচার ভিডিওগুলোতে আমরা একদম ইন ডেপথে যাব কোন একটা কনসেপ্টের। যেমন আমরা যদি ভেলোসিটি বা বেগ নিয়ে কথাবার্তা বলি, তাহলে বেগ রিলেটেড যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এক বেগকে কতভাবে ভিজুয়ালাইজ করা যায়, কতভাবে এক্সপ্লেন করা যায়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এক বেগের কতগুলো লেখ সম্ভব, সেই লেখচিত্র থেকে আমরা কি কি পাওয়া যায় অথবা পাওয়া যাবে, এই সবগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো আমরা ক্লাস 9-10-এর যখন ফিজিক্সের কন্টেন্ট নিয়ে অনলাইনে একটু ঘাটাঘাটি করছিলাম, আমরা দেখলাম বেশিরভাগ ইউটিউব চ্যানেল অথবা বেশিরভাগ কোচিং সেন্টারগুলো অনেক সারফেস লেভেলের কথাবার্তা বলছে, অথবা যেগুলোই শুধুমাত্র বোর্ড কোশ্চেন আসে সেগুলো নিয়েই আলোচনা করছে। তো আমার আমার একটু এই সম্পর্কে ভিন্ন ধারণা আছে। আমার কাছে মনে হয় যে ফিজিক্সের সূচনাটা আসলে ক্লাস 9-10 থেকেই হয়, অর্থাৎ 9-10, তারপর তুমি ইন্টার পড়ো, তারপর ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে গেলে আরো ফিজিক্সের অনেক ইন ডেপথে যাও। কিন্তু ক্লাস 9-10-এ আমাদের যদি ওই বেসিক থিওরিগুলো ভালো মতো না বুঝতে পারি, বা আসলে কোনটার মানে কি বা বাস্তবের সাথে রিলেট না করতে পারি, তাহলে পরবর্তীতে ফিজিক্স সাবজেক্ট আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমি আমার লেকচার ভিডিওতে অবভিয়াসলি ফিজিক্সের ওই কনসেপ্টগুলো বা বেসিক নিয়ে আলোচনা করব, যেন পরবর্তী লাইফটাতেও তোমার জন্য ফিজিক্স একদম সরল একটা সাবজেক্ট হয়, বা সব থেকে প্রিয় সাবজেক্টের তালিকায় ফিজিক্সের নামটা থাকে। আর আমরা কথা না বাড়াই, আর আরেকটা কথা অবশ্য বলে নিই, সেটা হচ্ছে আমার ফিজিক্সের এই সিরিজটাতে হয়তোবা চ্যাপ্টার 2 এর উপরেই আমরা 15 থেকে 16টা ভিডিও পাবলিশ করব, কারণ আমরা প্রায় 50 থেকে 60টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সহ সমস্ত থিওরিগুলোকেও একটা লেকচারের আন্ডারে নিয়ে আসে, মানে একটা লেকচার সিরিজের আন্ডারে নেওয়ার চেষ্টা করব। তো যারা আসলেই ফিজিক্স শিখতে চাও বা যারা বোর্ডে টপ করতে চাও, যারা বোর্ডে টপ করা ছাড়াও ফিজিক্সটা আসলে বুঝতে চাও, তারা আশা করছে এই 10-15টা ভিডিও খুব সহ্য ক্ষমতার সাথে আসলে দেখার চেষ্টা করবা। এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরেই আমার এরকম করে ভিডিও যাবে, কারণ আমরা অনেক বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা খুবই বেসিক সারফেসে শুধুমাত্র থিওরি গুলো নিয়ে আলোচনা করব। পুরো 3টা লেকচার ভিডিও জুড়েই আমরা থিওরি নিয়ে আলোচনা করব। এরপর মোটামুটি 7 থেকে 8টা ভিডিও শুধুমাত্র যাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ। এরপর 2 থেকে 3টা ভিডিও যাবে আমাদের বোর্ড কোশ্চেন সলভ। এবং লাস্টের 2 থেকে 3টা ক্লাস যাবে এমসিকিউ সলভ প্লাস নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফে আসা বিগত প্রশ্নগুলোর সমাধান নিয়ে। তো এইভাবে আমরা লেকচার ভিডিওটা সাজাচ্ছি। আসো কথা না বাড়িয়ে এবার আমাদের আমাদের মূল লেকচারে আসলে আসা যাক। তো আমরা প্রথমেই আজকে আলোচনা করব হচ্ছে গতির অধ্যায়টা নিয়ে। তো গতির অধ্যায় নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন আমাদের 3টা কনসেপ্ট সম্পর্কে জানা থাকা লাগবে। একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে স্থিতি এবং আরেকটা হচ্ছে গতি। তো প্রথমেই আমি স্থিতি আর গতি সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। স্থিতি এবং গতি মানে হচ্ছে কোন একটা বস্তু স্থির আছে সেটাই হচ্ছে স্থিতি, কোন একটা বস্তু গতিশীল আছে তার মানেই সেটা হচ্ছে গতিতে আছে, তাই না? অর্থাৎ নড়াচড়া করতেছে সে। তো এই জিনিসটা যে কোন একটা বস্তু স্থির আছে নাকি গতিশীল আছে, এটা আসলে আমরা স্বাভাবিক অর্থে বলে দিতে পারলেও আমরা যখন ফিজিক্সের কনসেপ্টের ভাষায় বলবো তখন আসলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি না। কেন বলে দিতে পারি না? কেননা তুমি হয়তোবা একটা ট্রেনের মধ্যে ধরো আছো, তো তোমার কাছে তোমার সামনে যে ব্যক্তিটা বসে আছে তাকে তুমি গতিশীল বলবা নাকি তাকে তুমি একটা স্থির বস্তু বলবা? তখন কিন্তু দেখবা যে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ আমার সামনে যেই লোকটা বসে আছে সে তো নড়াচড়া করতেছে না অথবা হাঁটাহাঁটি করতেছে না, সে তো জাস্ট বসে আছে, তাহলে তাকে আমি স্থির বলতে পারি। আবার যদি তুমি একটু ট্রেনের বাইরে থেকে কল্পনা করো, দেখবা যে ট্রেন সহ ওই লোকটাও তো আসলে চলতেছে, তাহলে ওই বস্তুটাকে আমরা গতিশীল বলতে পারি। তো এই কারণেই কোন একটা বস্তু স্থির নাকি গতিশীল, এটা আসলে একটা আপেক্ষিক বিষয়। আপেক্ষিক মানে কি? দৃষ্টিভঙ্গির বিষয়। অর্থাৎ তুমি কোন দৃষ্টিতে তাকে দেখছো এটার উপর ডিপেন্ড করে। তো এই আপেক্ষিক বিষয়কে যেন আমরা একটা কনস্ট্যান্ট ওয়েতে সবার সামনে প্রকাশ করতে পারি, এজন্য যেই কনসেপ্ট বিল্ড করা হয়েছে সেটার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো আসলে কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এটা কোনো বস্তু হইতে পারে অথবা কোনো একটা পরিপার্শ্বিকের কাঠামো হতে পারে, যেটার সাথে তুলনা করে আমরা কোনো একটা বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করে থাকি। অর্থাৎ ধরো আমার সামনে একটা টেবিল আছে,
তাহলে এই টেবিলের সাপেক্ষে আমি যদি আমার অবস্থানের পরিবর্তন করি, তাহলে আমি বলবো যে আমি গতিশীল, অর্থাৎ আমি নড়াচড়া করতেছি। আর টেবিল থেকে যদি আমার দূরত্ব একটা নির্দিষ্ট সময় ধরে 1 ঘন্টা ধরে কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি বলবো কি যে আমি আসলে স্থির অবস্থায় ছিলাম, আমি কোনো নড়াচড়া করি নাই। এরপর আমাদের যদি স্থিতি আসে, তাহলে আমরা সেম ভাবে কি বলবো, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ সময়কে আমরা ধরে নিচ্ছি যে সময় যত পাস হচ্ছে তার সাপেক্ষে আমি নড়াচড়া করছি কি করছি না। তো সময়ের পরিবর্তনের সাপেক্ষে সাথে সাথে পরিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় ধরে নিলাম এইটাই হচ্ছে আমাদের সেই টেবিল, এর সাপেক্ষে কোনো একটা বিন্দু পরিবর্তিত হচ্ছে না, তার দূরত্বটা সবসময় কি আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই বস্তুটা স্থির আছে। এবং সেই বস্তুর এই অবস্থার পরিবর্তিত থাকাকে, অপরিবর্তিত থাকাকে আমরা বলছি হচ্ছে স্থিতি। অর্থাৎ বস্তুটাকে আমরা বলছি যে স্থির বস্তু অথবা স্থির বিন্দু অথবা স্থির মানুষ, যে কোনো কিছু হতে পারে। আর এই যে যে ঘটনাটা ঘটছে, সেই পুরো ঘটনাটাকে আমরা বলতেছি স্থিতি। যদি আমরা গতিতে আসি, তাহলে কি বলছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার কি হচ্ছে, পরিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, অর্থাৎ এখানে পরিবর্তনটা ঘটতেছে, তখন ওই বস্তুকে আমরা বলছি গতিশীল। আর এই অবস্থানের পরিবর্তন হওয়াকে বলছি হচ্ছে গতি। তার মানে বস্তুটাকে আমরা বলছি গতিশীল বস্তু, গতিশীল ব্যক্তি। আর যে ঘটনাটা ঘটতেছে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটছে, এই পুরো সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে আমাদের গতি। এখন আসো আমরা একটু বললাম যে কেন আসলে স্বাভাবিক উপায়ে গতি বা স্থিতিটাকে আমরা যত ইজিলি দেখার চেষ্টা করি, সেটা আসলে এত ইজিলি না। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর ভূমিকাটা আসলে কোথায়। দেখো, প্রথম যদি আমরা দেখি যে কেস নাম্বার ওয়ানে আমরা দেখছি যে দুইটা লোক পাশাপাশি মুখোমুখি বসে আছে একটা ট্রেনের ভেতরে। দেখো, আমি যদি প্রথম ব্যক্তিটাকে একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিই, ধরে নিলাম এই প্রথম ব্যক্তিটাই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ এই লোকের পার্সপেক্টিভে আমরা সমস্ত জিনিসকে দেখার চেষ্টা করব। তাহলে দেখো, এই লোকটা দেখতেছে যে তার সামনের লোকটা 1 ঘন্টা অথবা 10 মিনিট ধরে ওই জায়গাতেই বসে আছে। তাহলে এই লোকের সাপেক্ষে এই লোকটা কি আসলে স্থির না? তো আমরা যখনই বলতেছি এই লোকের সাপেক্ষে ওই লোকটা স্থির, তার মানে এই যে যে প্রথম লোক, একে আমরা বললাম প্রথম লোক, তাহলে এই প্রথম লোকটা আসলে আমার হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আর দ্বিতীয় লোকটা হচ্ছে একটা স্থির বস্তু অথবা স্থির ব্যক্তি, রাইট? আর এই যে পুরো ঘটনাটা 10 মিনিট ধরে আমরা পর্যবেক্ষণ করলাম, এই পুরো ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতি। কিন্তু ধরো আমরা কেস নাম্বার টুতে আছি, তাহলে এখন কেস নাম্বার টুতে এই লোকটা হচ্ছে সেই প্রথম ব্যক্তি। দেখো, এই লোকটা যদি প্রথম ব্যক্তি হয়, তাহলে এই লোকটার সাপেক্ষে কিন্তু এই লোকটা স্থির, রাইট? কেননা এই ট্রেনটা কি চলতেছে না, এই ট্রেনটা তো একদম মানে, সরি, এই ট্রেনটা যদি চলেও এই লোকটা তো স্থির হিসাবে বসে আছে। তাহলে এই প্রথম ব্যক্তির সাপেক্ষে এই লোকটা কিন্তু স্থির। কিন্তু দেখো, এই লোকটার সাপেক্ষে ওই চলন্ত ট্রেনটা কিন্তু গতিশীল। এর কারণ, চলন্ত ট্রেনটা কিন্তু প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করতেছে, সে কিন্তু স্থির অবস্থায় নাই। তাহলে তাকে আমরা বলতেছি গতিশীল। আবার দেখো, এই পুরো ট্রেন যেটা জানলার ভেতরে আছে আর কি, মানে জানলার বাইরে আছে আর কি, তো তাকে যদি আমি বলি যে এটাই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো, তাহলে এই প্রসঙ্গ কাঠামো অনুসারে এই লোকটা কিন্তু আবার গতিশীল। অর্থাৎ এই ব্যক্তির সাপেক্ষে এই লোকটা ছিল স্থির, আবার এই ট্রেনের সাপেক্ষে এই লোকটা আবার হচ্ছে গতিশীল। তাহলে আমরা দেখতেছি যে আসলে এটা কিন্তু ডিপেন্ড করতেছে, রাইট? এটা কিন্তু ডিপেন্ড করতেছে কার উপর ডিপেন্ড করতেছে, প্রসঙ্গ কাঠামোর উপরে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো স্থিতি এবং গতিকে অনেক বেশি কি করছে, প্রভাবিত করছে। আবার যদি আমরা থার্ড লেকচার দেখি, যে ধরে নাও আহ আমাদের প্রসঙ্গ কাঠামো হচ্ছে এইখানকার এই ল্যাম্পপোস্টটা, তাহলে এই ল্যাম্পপোস্টের সাপেক্ষে আবার দুইটা ট্রেনই কি গতিশীল, এবং ট্রেনের মধ্যে বসে থাকা প্রত্যেকটা ব্যক্তিও কিন্তু গতিশীল। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কোন একটা বস্তুকে খুব সহজে স্থির বা গতিশীল বলে উপাখ্যান দিতে পারি না, অথবা তাদের নাম দিয়ে দিতে পারি না। তো আমাকে চিন্তা করতে হয় যে প্রসঙ্গ কাঠামোটা আসলে কোথায়। তাহলে প্রসঙ্গ কাঠামো যদি আমার পরিবর্তিত হয়, তাহলে আমাদের স্থিতি এবং গতিশীল অবস্থারও পরিবর্তন হওয়া সম্ভব। আরেকটা মজার বিষয় আমরা দেখব,
যে ধরো প্রসঙ্গ কাঠামো যখন স্থির আছে, তখন আমার কাছে জিনিসটা নির্ণয় করা অনেক বেশি সহজ হয়ে যায়। কেমন সহজ হয়ে যায়? ধরো আহ একটা ল্যাম্প পোস্ট আছে, যে ল্যাম্প পোস্টটা সবসময় স্থির, এটাকে ধরে নিলাম একটা ল্যাম্প পোস্ট। ঠিক আছে, ল্যাম্প পোস্ট বা গাছ, যেটাই ধরো না কেন, সে দেখতেছে যে একটা ট্রেন আগায় আসতেছে। ঠিক আছে, একটা ট্রেন কি হচ্ছে, আগায় আসতেছে। তাহলে এই ট্রেনটা অবশ্যই গতিশীল, একটা ভি ভেলোসিটি নিয়ে। তাহলে সেটাকে আমরা বলতেছি কি, স্থির। রাইট? কিন্তু ধরো একটা রাস্তায় দুইটা গাড়ি চলাচল করতেছে, অথবা দুইটা ট্রেন দুইটা ট্র্যাকে চলাচল করতেছে। এই একটা ট্রেন, আর এই একটা ট্রেন ধরো, দুইটা ট্রেনেরই ভ্যালোসিটি সেম, অর্থাৎ সমবেগে এরা যাচ্ছে। তাহলে দেখো, আমরা অনেক সময় দেখি না ঢাকা শহরের লোকাল বাসে, যে দুইটা বাসই সেম গতিতে আগাচ্ছে। তো দুইটা বাসই যদি সেম গতিতে আগায়, তাহলে দেখো তো, এই জানলার এইখানকার একটা লোক এই লোকটাকে কি কখনো অবস্থানের পরিবর্তন করতে দেখবে? দেখবে না। কেননা তার কাছে মনে হবে যে আমার আমার পাশের লোকটা আসলে আমার সাথে সাথেই চলতেছে, মানে আমার সাথে সাথেই আছে। অর্থাৎ এই যে দুইটা বাসের মধ্যবর্তী জানলা দিয়ে যদি আমি দেখি যে এখানে একটা বাস এখানে একটা বাস, দুইটা সমদ্রুতিতে যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বের কিন্তু কোনো পরিবর্তন ঘটতেছে না। তাহলে দুইটা বস্তুই যদি সমবেগে যায়, দুইটা বস্তুই যদি সমবেগে এবং একই বেগে, সেই সমবেগটাও কি একই বেগে যায়, তাহলে একটা সাপেক্ষেও কিন্তু আরেকটা কি মনে হবে, স্থির মনে হবে। তুমি বাইরে থেকে ল্যাম্পপোস্ট আকারে যদি দেখো, তাহলে দেখবা যে দুইটা বস্তুই আসলে গতিশীল। কিন্তু তুমি যখন আবার একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুকে দেখতেছো, বা একটা বাসের সাপেক্ষে আরেকটা বাসকে দেখছো, তখন কিন্তু তোমার কাছে আবার মনে হচ্ছে স্থির। তো এই কারণেই আসলে প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে আমরা স্থিতি বা গতি নির্ধারণ করে থাকি। তো তোমরা এখন অনেক ছোট পর্যায়ে আমরা আলোচনা করছি, কিন্তু যখন আমরা মডার্ন ফিজিক্সে যাব, অথবা রিলেটিভ ভেলোসিটির ম্যাথ গুলো করব, তখন তোমরা দেখতে পারবা যে এটা আসলে খুবই ক্রুশিয়াল একটা বিষয়। যে স্থির নাকি গতিশীল, এবং গতিশীল হলেও সেটা কেমন গতিশীল, তার গতিটার মাত্রাটা কেমন হবে, এগুলো নিয়ে আমরা আরো ইন ডেপথে আলোচনা করার চেষ্টা করব। মোটামুটি আমরা বোঝার চেষ্টা করলাম যে দেখা যাচ্ছে যে কোন একটা গতিশীল বস্তুর মধ্যেও স্থিতি তৈরি হইতে পারে, আবার কোন একটা স্থিতি থাকা অবস্থাও আরেকটা বস্তুকে গতিশীল মনে হতে পারে। আবার যখন প্রসঙ্গ কাঠামো নিজেই গতিশীল, তখন আসলে দুইটা বস্তুই গতিশীল থাকা সত্ত্বেও সেটাকে স্থির মনে হতে পারে। তো এই কেসগুলো নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করা যায় ইনশাল্লাহ। তোমরা, আমি আশা করছি যে এগুলো নিয়ে আরেকটু ইনডেপথে চিন্তা ভাবনা করবা। এবার আসো, নেক্সট টপিক আমাদের পরম গতি এবং পরম স্থিতি। পরম গতি এবং পরম স্থিতি মানে হচ্ছে যে ওই বস্তুটা যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই যদি গতিশীল হয়, সেটাকে বলা হয় হচ্ছে পরম গতি। যদি এই দুনিয়ার প্রত্যেকটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই সেই বস্তুটাকে আমরা স্থির বলতে পারি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পরম স্থিতি। তাহলে পরম গতি এবং পরম স্থিতি কি? যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই যদি তার অবস্থানটা ক্লিয়ার হয়, সেটাকে আমরা বলছি পরম গতি বা পরম স্থিতি। এখন বিজ্ঞানীরা বলতেছেন যে ভাই, এই দুনিয়াতে কখনোই আমরা সঠিকভাবে পরম গতি বা পরম স্থিতি বলতে পারি না। এর মানে হচ্ছে যে কোনো কিছুকেই আসলে সমস্ত প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল বলা যায় না, আবার কোনো বস্তুকেই সমস্ত প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কখনো স্থির বলা যায় না। খুবই ইন্টারেস্টিং ঘটনা। তো বলতেছে, কেন তুমি স্থির বলতে পারবা না? ধরো যে পৃথিবীর উপর একটা গাছ আছে, সেই গাছ তার জীবনেও চলাফেরা করে না, সেই গাছ তো তার পুরো জীবন দশা ধরে একই মাটির সাথে আটকায় থাকে। তো তাকে তুমি কেন বলতে পারতেছো না যে সেই বস্তুটা আসলে স্থির? তখন দেখা গেল যে সেই গাছটাকে আমরা স্থির বলতে পারছি না, কেননা গাছটা তো পৃথিবীর সাথে আটকায় আছে। কিন্তু পৃথিবী তো আসলে নিজেও গতিশীল অবস্থায় আছে। অর্থাৎ সে তো সূর্যের চারিদিকে এবং নিজেও 24 ঘন্টায় একবার করে আবর্তন করতেছে লাটিমের মতো, তাই না? দুইটা রোটেশন দিচ্ছে, দুই ধরনের রোটেশন দিচ্ছে আর কি। তো সেই জায়গায় তার মানে আমি যদি আমার প্রসঙ্গ কাঠামোটাকে সূর্য ধরে নিই, অর্থাৎ সূর্যের সাপেক্ষে দেখার চেষ্টা করি যে গাছটা অবস্থান বদলাচ্ছে কি বদলাচ্ছে না, তাহলে আমরা দেখবো সুন্দর মতো গাছটা বিশাল একটা পথ অতিক্রম করতেছে 1 বছরে। তাহলে
অবশ্যই গাছকে আমরা স্থির বলতে পারতেছি না, কেননা সে তো নির্দিষ্ট একটা ভেলোসিটিতে পৃথিবীর সাথেই রোটেট করতেছে আটকায় থেকে। আবার যদি আমরা বলি যে তাহলে আসলে সূর্যটা স্থির, মানে যেটা আমার প্রসঙ্গ কাঠামো, সূর্য তো নড়াচড়া করতেছে না, তাহলে সূর্যকে আমি স্থির ধরে নিই, তাহলে তখন দেখা যাচ্ছে যে আমাদের সূর্য সহ আমাদের গ্রহ গ্রহ সহ যে সৌরজগৎটা আছে, সেই সৌরজগৎটাও আসলে রোটেট করতেছে। আবার আমরা যদি চিন্তা করি যে সৌরজগৎ তো ভাই রোটেট করতেছে, তাহলে আমি সৌরজগৎটাকে পুরোটাকে কেন্দ্র করে সৌরজগতের কেন্দ্রটাকে ধরে নিই যে সেটা আসলে স্থির, তখন দেখা যাচ্ছে যে সৌরজগৎ সহ পুরো গ্যালাক্সি আবার ঘুরতেছে। তো এই কারণে পুরো মহাবিশ্বের আসলে প্রায় সবকিছুই রোটেট করতেছে, এবং মহাবিশ্বের বাইরে যেহেতু আমরা এখনো চিন্তা করতে পারি না, অর্থাৎ আমাদের ইউনিভার্সের বাইরে, তাহলে আমরা বলতে পারি যে আসলে কোনো প্রসঙ্গ কাঠামোই নিজেই স্থির না। তাহলে আমরা দেখলাম যে প্রসঙ্গ কাঠামো যদি নিজেই স্থির না হয়, তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না যে প্রসঙ্গ কাঠামো যদি স্থির না হয় তাহলে কি প্রবলেম ঘটে, কি প্রবলেম ঘটে, যে স্থির বস্তু গতিশীল মনে হয়, গতিশীল বস্তু স্থির মনে হয়, সেটা আসলে পার্সপেক্টিভ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের প্রসঙ্গ কাঠামো যেটা আছে সেটাই আসলে স্থির নয়, তাহলে প্রসঙ্গ কাঠামো যেহেতু স্থির নয়, তাহলে সেই কারণে আমরা কাউকেই আসলে কি বলতে পারি না, পরম স্থিতিশীল অথবা পরম গতিশীল বস্তু হিসাবে কখনো রিকগনাইজ করতে পারি না। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তাহলে আমাদের যদি কোনো একটা সৃজনশীলের নাম্বারে বলে যে পরম স্থিতি এবং গতি বলতে কি বোঝো, আমরা কি বলবো? পরম গতি বা পরম স্থিতি বলতে কিছুই নেই, কেননা পরম স্থির বা গতিশীল প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয়। পৃথিবীর অভ্যন্তরে সমস্ত বস্তুই আসলে গতিশীল, কেননা পৃথিবী তার আপন অক্ষে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আবার সূর্যও নিজেও গতিশীল, কেননা সে গ্যালাক্সিকে কেন্দ্র করে আবর্তন করছে। আমরা এখনো জানি না নভোমণ্ডল ও আসলে কিনা গতিশীল নাকি স্থিতিশীল, তাই মোটা অর্থে কোনো কিছুকেই পরম স্থির বা গতিশীল বলা সম্ভব নয়। তাহলে মনে রাখতে হবে, এটা সৃজনশীলের নাম্বারে আসলেও আসতে পারে এবং কোনো এক জায়গায় তুমি এটা দেখতেই পারবা। আচ্ছা, এবার আসো আমাদের বিভিন্ন প্রকার গতি। আমাদের স্থিতি নিয়ে আর এত বেশি আলোচনা নাই, স্থির বস্তু বা স্ট্যাটিক মোশন নিয়ে আমাদের আমাদের 9-10 আসলে আলোচনা নাই, বা বাট স্ট্যাটিক মোশন নিয়েও আসলে অনেক আলোচনার জায়গা আছে। তো আমাদের যেই এখন থেকে আলোচনা শুরু হবে হচ্ছে মোশন বা গতি নিয়ে, অর্থাৎ একটা গতিশীল বস্তুর বিভিন্ন আচরণ নিয়ে। তো যখন গতিশীল বস্তুর বিভিন্ন আচরণ অথবা তাদের গতিপথকে পর্যালোচনা করা হলো, তখন আমাদের মোটা অর্থে, মোটা দাগে তোমার গতিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো 5টা ভাগের প্রথম ভাগটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক মানে গতি মানে আর কোনো কিছুই না, ধর একটা টেবিল আছে, সেই টেবিলের এক জায়গায় একটা কিউবিক আকারের বস্তু আছে, ধরো রুবিক্স কিউব আছে, সেটাকে তুমি একটা ফোর্স দিয়ে এই পর্যন্ত সরাইলা, তাহলে তার গতিপথটা কেমন? আমি যদি গতিপথটা কাই, সেটা একটা সরল রেখার মতো না? তাহলে এইটাকেই আমরা বলবো সরল রৈখিক গতি। তাহলে কি বলছে দেখো, যে কোনো একটি বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক বা সরল রৈখিক গতি বলে। আসলে এই সরল রেখাটা আসলে কি, তার গতিপথকে যদি আমরা একটু লেখের মাধ্যমে আঁকাতে চাই, তাহলে সেটা কেমন হবে? একটা সরল রেখার মতো হবে, যেহেতু সে এই জায়গা থেকে জাস্ট একটা বিন্দুকে এমন ভাবে দূরত্ব অতিক্রম করছে, তাই না? তো সেটাকে আমরা সেজন্য বলছি সরলরৈখিক গতি। আরেকটা জিনিস, যখনই আমরা কোনো বস্তুর গতিপথ আঁকবো, তখন আমরা তার ভর কেন্দ্রের সরণটাকে ধরে নিব। এখন তোমরা বলবা ভর কেন্দ্র বা ভার কেন্দ্রের সরণটা আসলে কি? ভর কেন্দ্র মানে হচ্ছে একটা বস্তুর যদি সমস্ত ভর কোন একটা বিন্দুতে থাকে, যেমন ধরো, এটা বোঝা যায় কিভাবে, ধরো এই একটা কলম আছে, এই কলমটাকে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, দেখো আমি যদি এখানে ধরি তাহলে কলমটা কি পড়ে যাবে না? বাট আমি যদি একটা কলমকে একদম ঠিক মাঝ বরাবর রাখি, সরি, আমার আসলে ব্যালেন্স করার ক্ষমতা খুবই কম, তো একদম মাঝ বরাবর ধরে রাখি, তাহলে একটা আঙ্গুলের উপরেই দেখা যাবে যে সে থাকতেছে, রাইট? তো এটার কারণ কি? কারণ একটা কলমের ভর কেন্দ্র হচ্ছে মাঝখানে। তো মূলত আসলে যেই বস্তুগুলোর ভর একদম সমভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, অর্থাৎ ঘনত্ব সব জায়গায় সেম থাকে, সেই বস্তুর আসলে ভর কেন্দ্রটা একদম তার মাঝ বরাবরই হয়। যেমন একটা কিউবের একদম মাঝ বরাবর হচ্ছে তার ভর কেন্দ্র। যাই হোক, ভর কেন্দ্র নিয়ে আমরা চতুর্থ অধ্যায়ে যে আরো বেশি আলোচনা করব। মেন জিনিস হচ্ছে গতিপথ আঁকার সময় সবসময় ভর কেন্দ্র টু ভর কেন্দ্রের সরণ, অর্থাৎ এই জায়গায় যে বস্তুর ভর কেন্দ্র ছিল, নড়ার পরে যে জায়গায় বস্তুর ভর কেন্দ্র আসছে, সেটা যোগ করে দিলেই তার বস্তুটার গতিপথ আঁকানো সম্ভব হয়। আচ্ছা, দ্বিতীয় নাম্বার গতি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি মানে কিছুই না, যেটা হচ্ছে রোটেশন,
রোটেশনারি মোশন বলে আর কি, যেটা হচ্ছে ঘুরতেছে। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বিদ্যুতের পাখা পরপর একই বিন্দুকে একটা সময় পরপর কি করতেছে, সে রোটেট করতেছে, তাই না? তাহলে এই জাতীয় গতিটাকে আমরা কি বলবো? এই জাতীয় গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি অথবা বৃত্তাকার গতি। তাহলে কি বলছে? যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে, সে বস্তুর গতিকে আমরা ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলি। কেমন হতে পারে? লাটিমের গতি হতে পারে, ফ্যানের গতি হতে পারে, সাইকেলের চাকার গতি হতে পারে, হুইল চেয়ারের গতি হতে পারে, বহুত গতি হতে পারে যেগুলো আসলে ঘূর্ণন গতি। এবার আসছে আমাদের চলন গতি। চলন গতি দেখতে অবশ্য অনেকটা সরল রেখার মতো। তো সেটা কি কি বলছে? কোনো বস্তুর যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে আমরা চলন গতি বলবো। যেমন একটা প্লেন যাচ্ছে, তো সেই প্লেন যখন উড়ে, তো দেখা যাচ্ছে যে প্লেনের কিন্তু সমস্ত বিন্দু একই সাথেই আসলে চলতেছে, রাইট? এভাবে একটা গতিপথ সৃষ্টি হচ্ছে। তো এইটাকেই বলতে হচ্ছে চলন গতি। তো এই তিনটা গতি আসলে আমাদের এত ভাবার কিছু নাই, যা সহজ জিনিস। ঘুরলে সেটা ঘূর্ণন গতি, চললে সেটা চলন গতি, সরলরৈখিক পথে গেলে সেটা সরলরৈখিক গতি। আমাদের মেইন যেই দুইটা গতি নিয়ে এখন আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং আরেকটা হচ্ছে স্পন্দন গতি। এই দুইটা গতি থেকে অবশ্যই 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 প্রশ্ন আসবে এবং এইগুলো আমাদের খুব ভালো মতো বুঝতে হবে যে পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতির মধ্যে আসলে পার্থক্যটা কি। তাহলে আসো আমরা শুরু করি। পর্যায়বৃত্ত গতি মানেটা কি? পর্যায়বৃত্ত গতির মানেটা এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে যে কোন একটি গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। বোঝার চেষ্টা করো। একটা নির্দিষ্ট বিন্দুকে সে একই সময় পর পর অতিক্রম করবে, রাইট? তার মানে এই যদি একটা বিন্দু হয়, এই বিন্দুটাকে সে কি করবে? একই সময় পর পর আবার এসে ঘুরে ঘুরে সে পাস করবে। তাহলে তার বেগটা না, আসলে দ্রুতিটা কিন্তু কি হবে বলতো? দ্রুতিটা অবশ্যই অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে। দ্রুতি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমাকে নটরডেমের এমসিকিউতে দিয়েই দিতে পারে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন একটা বস্তুর দ্রুতি কেমন হয়, কি হয়? সমান হয়, সব সময় সমান হয়। তাৎক্ষণিক দ্রুতি সবসময় গড় দ্রুতির সমান হবে। ঠিক আছে, তাৎক্ষণিক গতি কি এবং গড় দ্রুতি কি এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট মনে রাখো, কিছুক্ষণ পরে এর পরের লেকচারে আলোচনা করব যে সবসময় তার ভেলোসিটি না, তো স্পিডটা সেম থাকবে। অর্থাৎ এর রোটেশনটা সবসময় সেম গতিতে হতে থাকবে, নাইলে নির্দিষ্ট সময় পর পর কখনোই সেই বিন্দুটাকে অতিক্রম করতে পারবে না। এমন গতি কি হইতে পারে? যেমন ধরো আমাদের ফ্যান যখন নির্দিষ্ট একটা স্পিডে ঘুরতে থাকে, অর্থাৎ রেগুলেটর আমরা বারবার বারবার পরিবর্তন করতেছি না, রেগুলেটর সেম স্পিডে আছে, তখন কি হবে? ফ্যান বরাবর নির্দিষ্ট একটা বিন্দুকে কল্পনা করে নিই, তাহলে ফ্যানের পাখা কি করবে? সে নির্দিষ্ট সময় পর পর ওই ফ্যানের পাখা ওই বিন্দুটাকে অতিক্রম করবে, রাইট? আবার আমরা যদি ধরে নিই যে একটা ঘড়ির কথা, তাহলে একটা ঘড়ির ক্ষেত্রে কি হয়? একটা ঘড়ির ক্ষেত্রেও আমরা দেখতে পারি কি, যে ঘড়ির ঘন্টার কাঁটাটা নির্দিষ্ট একদম 12 ঘন্টা পর পর 12 নাম্বার বিন্দুতে এসে পড়তেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পর্যায়বৃত্ত গতি। এবং পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সবসময় রোটেশনটা একটা দিক বরাবর হবে। অর্থাৎ যদি এমন দিকে হয় তাহলে বারবার বারবার এদিক থেকে ঘুরে এদিকে, এদিক থেকে ঘুরে এদিকে, এমন ভাবে সে কিন্তু রোটেট করবে। আবার উল্টা দিকে কিন্তু সে রোটেট করবে না। তাহলে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই এর গতিপথটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকেই সে অতিক্রম করবে। এবং পর্যায়বৃত্ত গতির দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত মেবি, আর একটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ত। কালিক পর্যায়বৃত্ত কেমন? যেমন 365 দিন পর পরই কি হচ্ছে, আমাদের 1 বছর পার হচ্ছে, তাহলে সেটাকে আমরা কালিক পর্যায়বৃত্ত বলতে পারি। যাই হোক, কালিক পর্যায়বৃত্ত নিয়ে তোমাদের এত আলোচনা নাই, এগুলো ইন্টারে যে তারপর আলোচনা আছে। আমাদের যে উদাহরণগুলো দিয়েছে আমরা যদি লক্ষ্য করি, একটা হচ্ছে ফ্যানের পাখা।
ঘূর্ণন গতি সম্পন্ন, এবং আমি বলছিলাম যে একই দিক থেকে অতিক্রম করে, ফ্যান কিন্তু আবার রিভার্সে চলে না। তারপর কি আছে, সূর্যকে কেন্দ্র করে হ্যালির ধূমকেতু। আচ্ছা, হ্যালির ধূমকেতু হচ্ছে খুবই মজার জিনিস। হ্যালির নাম অনুসারে, বিজ্ঞানী হ্যালির নাম অনুসারে অথবা যে পর্যবেক্ষণ করছিল তার নাম অনুসারেই যত সম্ভব হ্যালির ধূমকেতু এটা দেখতে পেছনে ঝাঁটার মতো। এই যে এটা হচ্ছে হ্যালির ধূমকেতু, দেখবা যে ঝাঁটার পিছনের অংশের মতো আর কি। তো যাই হোক, এটা মনে হয় 76, আমার যত সম্ভব মনে নাই, বাট মেইনলি মেবি 76 বছর পর পর আর কি আমাদের হ্যালির ধূমকেতু আমরা পৃথিবী থেকে পর্যবেক্ষণ করতে পারি। তো সূর্যকে কেন্দ্র করে হ্যালির ধূমকেতুর পথটা কিন্তু এমন উপবৃত্তাকার হয়। এটা নিয়ে আমরা কিছু ম্যাথও করবো ইন্টারে, যে যে উপবৃত্তাকার পথের পরিভ্রমণ কালটাল হাবিজাবি। তো যাই হোক, মেইনলি সূর্যটাকে ঘুরে সে বারবার এই উপবৃত্তাকার পথটাতে বারবার রোটেট করে, এবং আমরা বললাম যে এই পথটা কিন্তু আসলে শুধুমাত্র যে বৃত্তাকারই হবে তা না, উপবৃত্তাকার হইতে পারে, চতুর্কোণা হতে পারে, যেইটা ইচ্ছা সেইটা হোক না কেন। মেন কথা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু ধরবো, সেই নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট টাইম পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করলে সেটাই আসলে পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তারপর কি আছে, স্প্রিং এর ঝুলিয়ে রাখা বস্তু। স্প্রিং এ ঝুলিয়ে রাখা বস্তুর ক্ষেত্রে কি হয়, স্প্রিং এ ঝুলিয়ে রাখা বস্তুটা কি হয়, বারবার রোটেট করে, তাই না? আচ্ছা, এই স্প্রিং এ ঝুলিয়ে রাখা বস্তুটা কিন্তু সরল রৈখিক পথেই তাকে বারবার অতিক্রম করতেছে। এটা একই সাথে পর্যায়বৃত্ত গতি, একই সাথে সরল স্পন্দন গতি। আমরা আসি সরল স্পন্দন গতির ক্ষেত্রে আমরা এটার ব্যাখ্যা দিব। আচ্ছা আসো, সরল স্পন্দন গতিটা কি বলছে, যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর এক দিক থেকে এবং তার গতিপথের বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে সরল স্পন্দন গতি বলে। এর মানে কি, ধরো এটাকে আমি একটা নির্দিষ্ট বিন্দু হিসাবে কল্পনা করে নিলাম, যেটা হচ্ছে এ বিন্দু। তো এই এ বিন্দুটার দেখা যাবে যে যে এ এই এ বিন্দুটা প্রথমে 1 সেকেন্ড যাচ্ছে এইদিকে, তারপর আবার বাকি 1 সেকেন্ড যাচ্ছে হচ্ছে এইদিকে। অর্থাৎ সে রোটেট করে আবার এইদিকে যায়, আবার এদিকে আসে, আবার এদিকে আসে। তাহলে আমরা দেখছি কি, এই বিন্দুটাকে প্রতি 1 সেকেন্ড পর পর সে অতিক্রম করতেছে না, কিন্তু 1 সেকেন্ড সে অতিক্রম করতেছে কি এই দিক থেকে, আরেক সেকেন্ডে সে অতিক্রম করতেছে কি এই দিক থেকে। তাহলে এই যে সে তার গতিপথের অর্ধেক সময় একদিক থেকে অতিক্রম করে, আরেক আর হাফ সময় সে অন্য দিক থেকে অতিক্রম করে, এটাকে আমরা বলতেছি হচ্ছে সরল স্পন্দন গতি। যেমন যদি আমি স্প্রিং এর কথা বলি, যে স্প্রিং এর উপর ধরো একটা বস্তুকে দিয়ে তুমি ছেড়ে দিলা, এই যে আমাদের স্প্রিং, স্প্রিং এর সাথে একটা বস্তুকে একটা লোডকে ঝুলায় ছেড়ে দিলা, তাহলে স্প্রিংটা কি হবে, একবার লম্বা হবে, আবার সে কি করবে, ব্যাক যেয়ে এতটুকু ছোট হয়ে যাবে, আবার সে কি হবে, লম্বা হবে। তাহলে এই যে লম্বা হচ্ছে আর বড় হচ্ছে, মাঝখানে ধরে নাও একটা বিন্দু, তাহলে স্প্রিংটা একবার কি এই দিক থেকে তাকে অতিক্রম করতেছে, আবার যখন সে সংকোচন করছে তখন কি আবার উপরের দিক থেকে উপরের দিকে যাওয়ার জন্য সেই বিন্দুটাকে অতিক্রম করতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে তার গতিপথের অর্ধেক সময় সে একদিক থেকে উপর থেকে নিচের দিকে অতিক্রম করতেছে, আবার রিভার্স যাওয়ার সময় নিচ থেকে উপরের দিকে মোশন সে করার সময় সেই বিন্দুটাকে সে অতিক্রম করতেছে। এই জাতীয় গতিটাকে আমরা বলতেছি হচ্ছে সরল স্পন্দন গতি। মেইনলি সরল স্পন্দন গতিও এক ধরনের পর্যায়বৃত্ত গতি, কিন্তু একটা স্পেশাল পর্যায়বৃত্ত গতির মধ্যে তারা আসলে পড়তেছে, তাই না? তো সেই জায়গায় আমাদের এটা মনে রাখতে হবে, পর্যায়বৃত্ত গতিকে যদিও আমরা আলাদা করছি যে একই দিক থেকে অতিক্রম করবে, কিন্তু সরল স্পন্দন গতিও অতিক্রম করবে, কিন্তু হাফ সময় একদিক থেকে আর অর্ধেক সময় সে বিপরীত দিক থেকে অতিক্রম করবে। এমন গতি কেমন হতে পারে, যেমন শব্দের গতি। শব্দের গতি নিয়ে আমরা সপ্তম অধ্যায়ে অনেক বিস্তারিত আলোচনা করব, যে শব্দ একবার সংকোচন একবার প্রসারণের মাধ্যমে চলে, তাই না? একবার সংকোচন একবার প্রসারণ। তো সংকোচন আর প্রসারণ মানেই কি, একবার সে সংকোচনের সময় অতিক্রম করে, একবার সে প্রসারণের সময় অতিক্রম করে। তো তখন একটা কি হয়, আমাদের সরল স্পন্দন গতি তৈরি হয়। আবার আমরা সরল স্পন্দন গতিটাকে একটা পিরিয়ডিক মোশনের সাথেও তুলনা করতে পারি, সেটাও হচ্ছে একটা সরল স্পন্দনের মতো। তারপর কি আছে, পেন্ডুলামের গতি, এটা নিয়ে আমরা পরের স্লাইডে বিস্তারিত আলোচনা করছি। তারপর কি আছে, স্প্রিং এর সংকোচন এবং প্রসারণ। আসো, এবার আমরা একটুখানি সরল স্পন্দন গতি নিয়ে আলোচনা করি, এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, ছোট করে এটাকে একটু উপরে উঠায় নিই। হ্যাঁ, এবার আমরা আলোচনা করি। তো সরল দোলক বা পেন্ডুলামের গতি কেমন হয়। সরল দোলক মানে কি, ধরো একটা ছোট বব আছে, এটাকে বলা হয় হচ্ছে বব। বব যদি তোমরা মনে নাও রাখতে পারো, মনে রাখতে পারো যে যে কোনো একটা গোলাকার বস্তু আর কি, গোলাকার মার্বেল, তো বব বলা হয় এটাকে, বব।
তো এই ববকে একটা সুতার সাহায্যে ঝুলাই দেওয়া হয়, ঝুলাই দিয়ে জাস্ট এটাকে একটা নির্দিষ্ট জায়গায় এনে ধরে ছেড়ে দেওয়া হয়। তখন কি হবে, এই ববটা এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এমন করে সে দুলতে থাকে, রাইট? তো এই যে বব যে দুলতে আছে, এই ববের দোলার যে পথটাকে, সেটাকে আমরা বলতেছি স্পন্দন গতি। স্পন্দন গতি। এখন দেখো এই ববের গতিটা আসলে কেমন হয়। এই ববটাকে আমরা যখন ধরে এখানে নিয়ে ছেড়ে দিই, তখন এই ববটা কি করে, ধরে নিলাম এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট হিসাবে ধরে নিচ্ছি, তাহলে সে একদম এই পর্যন্ত যায়। যাওয়ার পরে সে আবার কি করে, ব্যাক আসে। ব্যাক এসে আবার এই পর্যন্ত সে অতিক্রম করে। আসার পরে এখানে তার ভেলোসিটি আবার জিরো হয়ে যায়। জিরো হওয়ার পর সে আবার এদিকে আসা শুরু করে। এমন হওয়ার আসলে কারণটা কি? যখন আমরা ববটাকে এমন একটা স্থির অবস্থায় রেখে দিচ্ছি, তখন তাকে ধরে নিয়ে এখানে রেখে দিলাম। এই যে স্থির অবস্থায় ছিল, এটাকে বলা হয় হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, বা বলা যায় যে স্থির বিন্দু অথবা সাম্য অবস্থার বিন্দু। তাহলে একদম মাঝ বরাবর সে আসলে থাকতে চায়, সে আসলে ওই জায়গায় অবস্থান করতে চায়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ওই ববের অথবা ওই পেন্ডুলামের সাম্য অবস্থার বিন্দু বা সাম্য বিন্দু। যখনই তার সাম্য অবস্থার বিঘ্ন ঘটায় আমরা এই উপরে নিয়ে যেয়ে ধরতেছি, তখন তার মধ্যে কিন্তু একটা বিভব শক্তির জন্ম নেয়। বিভব শক্তি কি, আমরা পরে আলোচনা করব, এগুলো নিয়ে বিভব শক্তি গতি শক্তি নিয়ে আলোচনা করব শক্তির অধ্যায়ে। বাট মোটা মোটা দাগে কথা হচ্ছে যে সে কি করতে চায়, আবার ওই সাম্য অবস্থায় ফিরে আসতে চায়। যার কারণে সে, তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে সে নিচ বরাবর চলে আসতে থাকে। এই জায়গায় আসার পরে তার মধ্যে এত পরিমাণ ভেলোসিটি তৈরি হয়ে গেছে, বেগ তৈরি হয়ে গেছে, যে সেই বেগের ধাক্কায় সে আবার এই উপর পর্যন্ত যায়। উপর পর্যন্ত যাইতে যাইতে তার বেগ আবার জিরো হয়ে যায়। জিরো হওয়ার পর তার কাছে মনে পড়ে যে না না, আমাকে তো সাম্যবিন্দুতে যাইতে হবে। তখন সে কি করে, আবার বিপরীত দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করতে করতে আবার সাম্যবিন্দুতে আস্তে আস্তে তার ভেলোসিটি অনেক বেড়ে যায়। সেই ভেলোসিটির কারণে সে আবার ওই ভেলোসিটির ধাক্কাতেই সে আবার কোথায়, এখানে চলে আসে। এইভাবে সে আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত এইভাবেই রোটেট করতে থাকবে, যদি বাতাস তাকে বাধা না দেয়। যেহেতু বাতাসের বাধা থাকে, সেই জন্য এই ববটা আসলে কিছু সময় পরে, 20 20 মিনিট 10 মিনিট পরে থেমে যায়। কিন্তু যদি বাতাসের বাধা না থাকতো, তাহলে এভাবে যদি ছেড়ে দিতাম, তাহলে আদিকাল সে এভাবে 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 রোটেট করতে থাকতো। তো আমরা যদি একটুখানি চিন্তা করি যে এটা যদি সাম্যবিন্দু হয়, তাহলে সাম্যবিন্দুর এক সাইডে সে পরিভ্রমণ করলো। পরিভ্রমণ করার পরে সে আবার যখন ব্যাক আসছে, সে কি করতেছে, এই বিন্দুটাকে সে আবার পরিভ্রমণ করতেছে বা ভ্রমণ করছে অথবা পাস করতেছে। পাস করতেছে কোন দিক থেকে? এই দিক থেকে এই দিকে, যেটাকে আমরা বলতেছি, এটাকে আমরা যদি বলি, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা এইভাবে মুভ করে। আরেকটা দিক হচ্ছে কি, ঘড়ির কাঁটার বিপরীত। তো ঘড়ির কাঁটার বিপরীত কেমন, তাই না? তাহলে এটাকে আমরা বলি এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এখন দেখো, যে যখন এইদিকে রোটেট করতেছে, তাইলে কি ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ মুভমেন্ট করতেছে। মুভমেন্ট করে সে এই বিন্দু থেকে পাস হচ্ছে। আবার সে যখন যেতে 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 এখানে এসে ভেলোসিটি জিরো হয়ে গেল, তারপর কি করবে, আবার সে ব্যাক আসবে। তাহলে ব্যাক আসার সময় দেখো সে কিন্তু আর ক্লকওয়াইজ না, এন্টি ক্লকওয়াইজ সে এই বিন্দুটাকে পাস করতেছে। তার মানে তার যদি পুরো টাইমটা লাগে এখান থেকে এখানে আসতে, মানে এখান থেকে এখানে যে আবার এখানে ফিরে আসতে, এটাকে বলা হচ্ছে তার গতিকাল অথবা তার পর্যায়কাল। অর্থাৎ সে যত সময়ে একটা পূর্ণ স্পন্দন সৃষ্টি করতেছে অথবা একবার যে আবার ফিরে আসতেছে, তাকে তার গতিকাল অথবা পর্যায়কাল বলা হচ্ছে। সেটাতে যদি তার টাইম লাগে 2 সেকেন্ড, সেটাতে যদি তার টাইম লাগে 2 সেকেন্ড, তাহলে সে কি করতেছে বলতো, এখান থেকে যে এখানে আসতে 1 সেকেন্ড টাইম লাগাচ্ছে, আবার এখান থেকে যে এখানে আসতে আবার 1 সেকেন্ড টাইম লাগাচ্ছে। তাহলে 1 সেকেন্ড সে কি করতেছে, এই বিন্দুকে ক্লকওয়াইজ ডিরেকশনে পাস করতেছে। পরের 1 সেকেন্ড পরে আবার সে তাকে এন্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে বস্তু তার গতিকালের অর্ধেক পথ একদিক থেকে আর বিপরীত দিক থেকে কি বাকি অর্ধেক সময় পরে অতিক্রম করে, তাকে আমরা কি বলবো, সরল, মানে সেটাকে আমরা বলবো স্পন্দন গতি। আমাদের যে ঘড়ির ভেতরেও কিন্তু আমরা দেখবো যে সরল দোলক বা পেন্ডুলাম থাকে, এবং সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড দোলক। কেননা তার গতিকাল থাকে হচ্ছে
2 সেকেন্ড, ঠিক আছে। সে জাস্ট এরকম যায় এরকম যায়। আমরা পুরোনো যে সকল ঘড়ি আছে সেই ঘড়ির নিচে দেখতে পারবো যে একটা পেন্ডুলামকে ঝুলাই দেওয়া হয়, যে পেন্ডুলাম প্রতি 1 সেকেন্ডে এমন করে দোলন দেয়, তাই না? তার এক একটা দোলন কাল থাকে হচ্ছে 2 সেকেন্ড, মানে দুইটা মিলায়, যাওয়া এবং আসা মিলিয়ে। তো এই ছিল আমাদের সরল দোলক বা পেন্ডুলামের গতি। আমাদের পরবর্তীতে স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে আলোচনা আছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, যেহেতু প্রথম থিওরি ক্লাস। ইনশাল্লাহ আমরা 3টা থিওরি ক্লাস এরপর স্কেলার এবং ভেক্টর রাশি এবং বেগ নিয়ে আলোচনা করব, বেগ দ্রুতি নিয়ে আলোচনা করব, তাদের গ্রাফ নিয়ে আলোচনা করব। আরেকদিন আমরা ত্বরণের পরে জোল্ট নিয়ে কিছুটা আলোচনা করব এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করব। চতুর্থ লেকচার থেকে আমরা ম্যাথমেটিক্সে ঢুকে যাব। আশা করতেছি যে তোমরা, আমরা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি এতটুকু বোঝার চেষ্টা করতে পেরেছো, এবং এই কনসেপ্ট গুলোই কিন্তু পরবর্তীতে যখন চতুর্থ অধ্যায় পড়বো, তৃতীয় অধ্যায় পড়বো এবং একই সাথে সপ্তম অধ্যায় পড়বো, আমাদের স্প্রিং এর গতি নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, তখন দেখবা যে এই কনসেপ্ট গুলোর খুবই দরকার হচ্ছে। তো মোটামুটি আমি অনেকখানি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি যে তোমরা বুঝে গেছো। আর ক্লাস লেকচারের শেষে এই স্লাইড গুলো আমি দিয়ে দিব। তোমাদের গাইড বই এবং বোর্ড বই, যেটা যেটা খুবই ফালতু ফিজিক্সের বোর্ড বই হিসেবে, তো সেই জিনিসে তুমি দেখবা যে সংজ্ঞাগুলো খুব সুন্দর মতো দেওয়া নাই। তো চেষ্টা করবা যে আমার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে এইগুলোকে একটু পরীক্ষার খাতায় লিখতে, তাহলে নাম্বার একটু বেশি পাওয়ার সম্ভাবনা বেশি এবং সংজ্ঞাটা আরো বেশি মোর অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি। আমি পুরোনো বই ঘেটে এবং সব থেকে ভালো সুন্দর সংজ্ঞা যেখানে পাওয়া যায়, অ্যাকুরেট সংজ্ঞা যেখানে পাওয়া যায়, সেখান থেকেই আমি তোলার চেষ্টা করেছি আমাদের স্লাইডে, যেন তোমাদের সংজ্ঞাগুলো সবসময় অ্যাকুরেট হয়। ক, খ নাম্বার এই প্রশ্নগুলো সবসময় ফিজিক্সের সৃজনশীলের ক্ষেত্রে মার্কিং বেশি তোলার জন্য অথবা বৃত্তি পাওয়ার জন্য তোমার সব থেকে বড় ভূমিকা রাখে। এই জন্য চেষ্টা করবা যে ক খ গুলো খুব সুন্দর মতো সাজানোর এবং এই থিওরি ক্লাসগুলো একটু মনোযোগ দেখে নোট করার। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। ততদিন পর্যন্ত আহ তোমরা এই ফিজিক্সের যে যতটুকু থিওরি পড়ালাম এইগুলো একটু পড়ে রাখার চেষ্টা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।